বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ইন্টারন্যাশনাল এয়ার এক্সপ্রেস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ IAEAB এর সভাপতি কবির আহমেদ। এই সময় বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ। ফায়ার সার্ভিস বলছে কার্গো ভবনটি পুরোপুরি নিরাপদ নয়। এখন ভবনটি যদি পুরোপুরি নিরাপদ না হয়ে থাকে সেক্ষেত্রে সেখানে কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে কি কি ঝুঁকি বিবেচনায় নেওয়া হচ্ছে? ধন্যবাদ। আসলে আপনারা জানেন, যখন এই ভয়াবহ অগ্নিকাণ্ডটি ঘটে তার ব্যাপারে বিভিন্ন ধরনের তদন্ত করা হয়েছে এবং সেই প্রতিবেদনগুলো এখনও এবং বিভিন্ন পত্রিকাও সেগুলো আসছে। তো আমরা সবাই তার কনসিকোয়েন্সটা জানি, কিন্তু বর্তমানে ঢাকা বিমানবন্দরে যে কার্গো ব্যবস্থাপনা সেটা তো 1 ঘন্টার জন্য বন্ধ রাখা সম্ভব না। তো সেই ক্ষেত্রে সিভিল এভিয়েশন তাদের নিরলস প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং প্রথমত তারা 9 নম্বর গেটের মাধ্যমে সেখান থেকে সাময়িকভাবে সেটা খালাসের প্রক্রিয়া শুরু করে এবং সেখানে পর্যাপ্ত পরিমাণে নিরাপত্তা ব্যবস্থা দেওয়া হয় এবং অগ্নি নিরাপত্তা সহ অন্তত 24 ঘন্টা ব্যাপী সেখানে ফায়ার সেফটি এনশিওর করে সেখান থেকে আমরা কার্যক্রম চালিয়ে থাকি। পরবর্তীতে আস্তে আস্তে যখন এই ভবনটা যখন আবার পুনরায় মেরামত হয়েছে তখন সেখানে আস্তে শিফট করেছি এবং সিভিল এভিয়েশন দিন শিফটে পূর্ণ নিরাপত্তা দিয়ে কাজকর্ম শুরু করেছে। এখন আমার মনে হয় বর্তমান যে অবস্থাটি চলছে সেখানে সম্পূর্ণ নিরাপদ আছে। মানে বর্তমানে ওখানে কোনো ঝুঁকি আমরা দেখছি না এই মুহূর্তে। আমি বলবো যে ঝুঁকি দেখছি না, কিন্তু এখানে যেই সমস্যা হলো যে ঘোষিত পণ্যগুলো আসে সেই পণ্যগুলোতে যদি কোনো হ্যাজার্ডাস কোনো কার্গো থাকে, সেই কার্গোটি যদি যথাযথভাবে সেটাকে ডিক্লারেশন দেওয়া না হয় সেই ক্ষেত্রে একটু ঝুঁকি থেকে যায়। কারণ আমি একটা জিনিস বলবো যে এখানে আমাদের যেই ফায়ার সেফটি মিলে যে সমস্ত ওয়্যারহাউসগুলোকে সেগ্রিগেট করা দরকার ছিল সেই ব্যবস্থাপনাটার অভাব ছিল। তো সেখানে আমাদের যেটাকে বলা হয় আর কি এক্সক্লুসিভ ম্যাগাজিন অথবা ডেঞ্জারাস গুডস যেই ওয়্যারহাউসটু সেটার এখানে সেগ্রিগেশন সেভাবে করা ছিল না এবং পণ্য ডিক্লারেশনটার ব্যাপারেও সেখানে সমস্যা ছিল, যেই কারণেই সে সমস্যাটা হয়েছে। এখনও ওই জায়গাটায় আমি মনে করি ঝুঁকে আছে যে এখন হ্যাজার্ডাস কার্গো যেটা, এই কার্গোটাকে কিন্তু খুবই ভালোভাবে এটাকে পর্যবেক্ষণ করে এটাকে আলাদা রাখতে হবে। এই যে প্রবলেমগুলোকে সংশ্লিষ্ট যে সংস্থাগুলো তারা নিজেদের মধ্যে আলোচনা করেছে? এটা আলোচনা অবশ্যই করেছে। আমরা সিভিল এভিয়েশনে মাননীয় মন্ত্রী মহোদয়ের নেতৃত্বে আমরা অনেকগুলো সভা করেছি, সিভিল এভিয়েশন চেয়ারম্যান মহোদয়ের নেতৃত্বে সভা করেছি, বিমান এমডি সাহেবের মহোদয়ের সাথেও আমরা সভা করেছি এবং সেই সভাগুলো এখনও অব্যাহত আছে যে ফায়ার সেফটি এবং যে সমস্ত ওয়্যারহাউসগুলোকে সেগ্রিগেট করা কিভাবে সেটা করবে সেটা নিয়েও আমরা কথা বলেছি। কিন্তু এখানে সমস্যা হলো কি, এই ওয়্যারহাউসগুলো দীর্ঘদিন থেকে ছিল না সেইভাবে সেই সেফটিটাকে মেনটেন করে ছিল না। বাট এখন সে উদ্যোগটা নেওয়া হয়েছে এবং যেমন আপনি যদি বলি এখন এক্সপ্রেস ওয়্যারহাউস যেটা, সেটা একদম সম্পূর্ণ আন্তর্জাতিক ফায়ার সেফটি আদলে সেটা কিন্তু নতুন করে করা হচ্ছে। তো এখন কিন্তু সেগুলো করা হবে এবং এই ওয়্যারহাউসটার মধ্যে যাদেরকে ওয়্যারহাউস বরাদ্দ দেওয়া হবে তারা যদি কোনো এরকম হ্যাজার্ডাস কার্গো আসে, ডেঞ্জারাস গুডস যদি কোনো কেমিক্যাল আসে, এই ধরনের মালামাল যদি আসে সেটা হয় তাদের নিজস্ব সেই গোডাউনে থাকবে অথবা ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেই হ্যাজার্ডাস ওয়্যারহাউস যেটা থাকবে, ডেঞ্জারাস গুড যেই ম্যাগাজিনটা থাকবে সেখানে সেটা রাখতে হবে। আচ্ছা, ভবনটিকে যে এখনও ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে সেক্ষেত্রে আসলে মূল চ্যালেঞ্জটা কোথায়? নিরাপত্তা, অবকাঠামো নাকি সমন্বয়ের ক্ষেত্র? এটা আমি বলবো না সমন্বয়। এখানে মূল জিনিসটা হলো সমন্বয়ের ক্ষেত্রেও আমি কোনো দুর্বলতা দেখছি না, তবে এটা অবকাঠামো। আমি বলবো যে ইনফ্রাস্ট্রাকচারটা যেটা আগে ছিল বেসিক্যালি সেই ইনফ্রাস্ট্রাকচারটাই আছে। তো এখানে সম্পূর্ণ এটাকে নিরাপদ করে সিভিল এভিয়েশন তাদের সর্বোচ্চ সাধ্য মোতাবেক সেখানে 3 শিফটে ফায়ার সেফটি অফিসার নিয়োগ করে সার্বক্ষণিক 24 ঘন্টা নজরদারিতে সিসিটিভি নজরদারিতে রেখে সেই নিরাপত্তা ব্যবস্থাটা দেওয়া হচ্ছে। সেই জন্য আমরা মোটামুটি আশঙ্কা মুক্ত যে এখানে আপাতত দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু সঠিক অবকাঠামো না হলে এইভাবে সার্বক্ষণিক পাহারা দিয়ে একটা ওয়্যারহাউস চালানো খুবই ডিফিকাল্ট। আর সত্যিকার অর্থেই যদি আমরা রিয়েলি এটাকে ওয়্যারহাউস বলি, এটা বলাটা খুবই ডিফিকাল্ট হবে। ওয়্যারহাউসের যে সমস্ত কনসেপ্ট, যেই কোয়ালিটিগুলো এনশিওর করা দরকার সেটা কিন্তু বিদ্যমান নাই। তো এই যে এখানে বিদ্যমান নাই সেক্ষেত্রে আসলে করণীয়টা কি? এখন আমাদের তো করণীয়টা অলরেডি করা হয়েছে, যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যেই ঘোষণা আছে বা সিভিল এভিয়েশন টাইম টু টাইম সেই ঘোষণা দিয়েছে এবং মাননীয় মন্ত্রী বর্তমান যে সিভিল এভিয়েশন মিনিস্টার জনাব মিল্লাত উনি যে ঘোষণা দিয়েছেন যে
16 ডিসেম্বর থেকে সফট লঞ্চিং করা হবে। এখন ওনাদের সফট লঞ্চিংয়ের ডেফিনেশনটাও আমি জানি না, সেটা কি কয়েকটা এয়ারলাইন্সকে দেওয়া হবে না কিভাবে করা হবে সেটা আমরা জানি না, কিন্তু আমরা যতটুকু জানি যে বিডিং প্রসেসটা এখনও শেষ হয় নাই। তো 16 ডিসেম্বর চালু করাটা খুবই চ্যালেঞ্জিং হবে। যদি সত্যিকার অর্থেই চালু করা যায় তাহলে সেই ক্ষেত্রে আমরা অ্যাটলিস্ট সেই যেই নতুন টার্মিনালটা যেটা সেখানে ইম্পোর্ট কার্গো টার্মিনাল এবং এক্সপোর্ট কার্গো টার্মিনাল সম্পূর্ণ একদম আন্তর্জাতিক পর্যায়ের সেই সমস্ত কোয়ালিটি মেনটেন করেই সেই যতগুলো কমপ্লায়েন্স আছে কমপ্লায়েন্সটাকে অ্যাডহার করে সেটা করা হচ্ছে। সেই ক্ষেত্রে আমার মনে হয় আমরা সম্পূর্ণ নিরাপদ থাকবো। অবকাঠামোর দিক থেকে এখনই আমি মনে করি যে থার্ড টার্মিনালে অন্তত কার্গোতে আমাদের চলে যাওয়া উচিত। আচ্ছা, আর যেমনটা আমাদের প্রতিবেদনে আমরা দেখলাম যে অনেক ব্যবসায়ী কিন্তু তাদের ক্ষতিপূরণ পায়নি, সেক্ষেত্রে আসলে কি উদ্যোগ নেওয়া হচ্ছে? এখানে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানিগুলো তো ডেফিনেটলি ওনাদের একটা রোল এখানে আছে। আর সেখানে আমাদের যে স্ট্রিনজেন্ট যেই কমপ্লায়েন্স ইন্স্যুরেন্সটা পাওয়ার জন্য সেখানে সেই ইয়েগুলো রয়ে গেছে। আর বিমানবন্দর এটা এমন একটা জায়গা, সেখানে আরও অনেকগুলো পক্ষ এখানে ইনভলভ আছে এবং সেই সমস্ত দলিল দস্তাবিজ সব ঠিকঠাক করে ইন্স্যুরেন্স সাবমিট করতে পেরেছি কি না সেটাও কিন্তু একটা দেখার বিষয় আছে। যেহেতু আমি ডকুমেন্টগুলো দেখি নাই, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না কী কারণে তারা ইন্স্যুরেন্সটা এখনও পাচ্ছে না। মানে এতটুকু আশ্বাস আছে যে কাউকে নিরাশ করা হচ্ছে না? তবে আমি মনে করি যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এখানে প্রফেশনালি ইন্টারন্যাশনালি তারা অপারেট করছে, বাংলাদেশি ইন্স্যুরেন্স কোম্পানিগুলি। আশা করি হয়তো তারা যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তাদের ক্লেমগুলো সেটেল করবেন। একদম শেষে যদি একটু জানতে চাই, যারা এখন ওই ওয়্যারহাউসগুলোতে কাজ করছে, একটা ঝুঁকি নিয়ে কাজ করছে বা ঝুঁকির একটা চিন্তা নিয়ে কাজ করছে, তাদের উদ্দেশ্যে আপনি আসলে কি বার্তা দিতে চান? আসলে আপনি দেখবেন পৃথিবীর যে কোনো বিমানবন্দর যেখানে সর্বোচ্চ নিরাপদ ইনফ্রাস্ট্রাকচার আছে সেখানেও কিন্তু দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা তো আসলে বলে কয়ে এটা বলে কয়ে আসে না, সেটা একটা মানে একটা মার্ফিস ল, ইফ এনিথিং ক্যান গো রং ইট উইল গো রং, যেটা বলা হয়। তো আমাদের এখানে যেই বাড়তি যেই শঙ্কার বিষয়টা সেটা হচ্ছে, যেহেতু আমাদের জায়গাটা পুড়ে গেছে, এখন সিভিল এভিয়েশন সেটা নিরাপত্তা নিশ্চিত করে আমাদেরকে অপারেশনটা করছি। বাট তারপরেও যেহেতু আমাদের ওয়্যারহাউসটা এখনও প্রফেশনালি এটাকে তৈরি করা হয় নাই, সেই ক্ষেত্রে একটু ঝুঁকি তো থেকেই যায়। এই প্রফেশনালি তৈরি হতে আর কত সময় লাগতে এটা পারে? এখানে এটাকে মানে আমি যদি এক্সপ্রেস ওয়্যারহাউসটার কথা বলি, যেটাতে আমরা অপারেট করছি, সেটা আমি আশা করছি যে ডিসেম্বরের মধ্যে আমরা সেখানে আশা করি আমরা উঠতে পারবো। আর যেটা ইম্পোর্ট ওয়্যারহাউস সেটা আমার মনে হয় আগামী 1-2 মাসের মধ্যেই সেটা শেষ হয়ে যাবে বলে আমি আশা করছি। ইতিমধ্যে আমার মনে হয় যে ডিসেম্বর-জানুয়ারির মধ্যে আমরা নতুন যেই ওয়্যারহাউস টার্মিনাল 3 বোধহয় আমরা সেখানে শিফট করতে পারবো। ইম্পোর্ট কারোর কথা বলছি আমি, বাট এক্সপ্রেসটা আপাতত এখানেই থাকবে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে কথা বলছিলেন IAEAB এর সভাপতি কবির আহমেদ।